এখানে লিভারে স্যার সিকল শেপ যেই ফান্ড। আচ্ছা আমি বলি, হ্যাঁ আমি বুঝছি তুমি একটু লোকেট করতে পারছো। এটা লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস, হোল অফ দ্য লেসার কার্ভেচার অফ দ্য স্টোমাক অ্যান্ড প্রক্সিমাল পার্ট অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। এই জায়গাটুকুর মধ্যে শুধু ভেন্ট্রাল মেজেন্টি থাকে, যেটার মাঝখানে আমাদের ডেভেলপ করবে। হ্যাঁ তাহলে এটা কি হলো, এটা ফলস। হ্যাঁ থ্রুআউট তো ফোরগাট মিডগাটে তো প্রশ্নই ওঠে না, বুঝছো না, যে জুনা মাইলিয়ামে তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ এই আর কি। তো আজকে আমরা ক্লাস শুরু করব। গত ক্লাসে 2-3টা স্লাইড খুব রেপিডলি দেখিয়ে তারপর আমরা শুরু করব। জিআইটিটা শেষ করে দিব। জিআইটির পর আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম। হেপাটোবিলিয়ারি সিস্টেম খুব ইজি, লিভার গল ব্লাডার 2-4টা কথা বেশি তেমন কিছু নাই। হ্যাঁ অ্যাকচুয়ালি যদি তো আমরা যেই জিনিসটা মানে পিছনের থেকে যদি বলি, আমাদের জিআইটিটা ডেভেলপ করছে প্রিমিটিভ গাট টিউব। প্রিমিটিভ গাট টিউবটা কিভাবে ফর্ম হয়েছে? ডিউ টু দ্য ফোল্ডিং, হ্যাঁ ফোল্ডিং অফ দ্য এমব্রায়ো ইনকর্পোরেটেড উইথ দ্য ইয়ক স্যাক ইন দ্য বডি ক্যাভিটি। এটা থেকে আমাদের প্রিমিটিভ গাট টিউবটা। এবং প্রিমিটিভ গাট টিউবটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম? 4টা। ফ্রেঞ্জিয়াল গাট, যেখানে আমাদের আজ পাউচ ডেভেলপ করবে হেড নেক রিজনে, এখানে আমরা যাব না। আমরা ছিলাম ফোরগাট, মিডগাট অ্যান্ড হাইন্ডগাট রিজনে। হ্যাঁ ফোরগাট, মিডগাট অ্যান্ড হাইন্ডগাট রিজনে। যেহেতু তোমাদের জিআইটি গ্রস অ্যানাটমি শেষ, তোমরা জানো ফোরগাট কতটুকু পর্যন্ত? আপ টু দ্য ওপেনিং অফ দ্য মেজর ডিউডেনাল পেপিলা। হ্যাঁ ইনক্লুডিং মেজর ডিউডেনাল পেপিলা পর্যন্ত হচ্ছিল ফোরগাট। দেন মিডগাট হচ্ছিল কোথায়? ট্রান্সভার্স কোলনের রাইট 2/3, ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 হচ্ছিল পর্যন্ত হচ্ছিল মিডগাট। Then rest of the part of the GIT, caudal part of the GIT is the hindgut. এগুলো আমরা পড়ছি। আমরা ইন্টেস্টাইনাল পোর্টালটা বলছিলাম যে এন্ট্রি ইয়ক সেক্টর যে বডি ক্যাভিটিতে ইনকর্পোরেটেড হচ্ছে, তার ক্রেনিয়াল যে এন্ট্রিটা হচ্ছে তাকে আমরা বলি এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল, পিছনেরটাকে বলি পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল। তাহলে এই মাঝখানে এন্টেরিয়র এবং পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টালের মাঝে আমাদের মিডগাটটা থাকে। আর বাকিটা হচ্ছে ফোরগাট এন্ড হাইন্ডগাট। হ্যাঁ এটা আস্তে আস্তে একটু ছোট হয়ে যায়। ডেভেলপমেন্টের সোর্সের মধ্যে আমরা বলছি এন্ডোডার্ম কি দেয়? শুধু গিভ রাইজ টু দ্য লাইনিং এপিথেলিয়াম এন্ড প্যারেনকাইমা, দ্যাট মিনস দ্য গ্ল্যান্ডুলার অংশ। গিভ রাইজ টু দ্য লাইনিং এপিথেলিয়াম এন্ড প্যারেনকাইমা, এটা দেওয়া ছিল জিআইটি এন্ডোডার্ম থেকে আসে। জিআইটি ডেভেলপ করেছে এন্ডোডার্মাল জার্ম লেয়ার থেকে আসে। আর মেজোডার্ম দিচ্ছে বাকি। রেস্ট অফ দ্য থিংস আর কামস ফ্রম দ্য mesodermal germ layer, give rise to the muscle, peritoneum, connective tissue, and etc. Okay. তো এখানে আমরা বলছিলাম যে মেজেন্ট্রিটা কি ছিল, কোথা থেকে ডেভেলপ করছে। হ্যাঁ তাহলে আমাদের যে ল্যাটারাল প্লেট মেজোডার্ম ছিল ওটা 2টা ভাগ ছিল, সোমাটিক আর স্প্ল্যানিক বা ভিসারাল লেয়ার। বডি ক্যাভিটিতে যখন ইয়ক সেকটা ইনকর্পোরেটেড অবস্থায় থাকে বা ইনকর্পোরেশন হয় বা ঢুকে যায়, তখন গাট টিউবকে কভার করে যে লেয়ারটা থাকে ওইটাকে আমরা বলছি কি? মেজেন্ট্রি। হ্যাঁ মেজেন্ট্রি বলতেছি হচ্ছে সাসপেন্ড করে, ডর্সাল যেটা সাসপেন্ড করতেছে ওইটাকে মেজেন্ট্রি বলতেছি। আর যেটা গাট টিউবকে কভার করে রাখতেছে ওইটাকে আমরা বলতেছি ভিসারাল পেরিটোনিয়াম। আর হোল পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বলো, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বলো বা আদার সাইডে যেটা থাকতেছে লেয়ারটা ওইটাকে আমরা বলতেছি প্যারাইটাল পেরিটোনিয়াম। হ্যাঁ আর ভিসারাল প্যারাইটাল পেরিটোনিয়াম মাঝখানের যে ক্যাভিটিটা থাকতেছে এটাকে আমরা বলতেছি পেরিটোনিয়াল ক্যাভিটি। এই পেরিটোনিয়াল ক্যাভিটিটাকেই কে একজন বললো যে গ্রেটার সেক আর লেসার সেক। এই পেরিটোনিয়াল ক্যাভিটিটাকে আমরা 2টা সেকে ডিভাইড করি, একটা গ্রেটার সেক একটা লেসার সেক। ডিউ টু দ্য রোটেশন অফ দ্য স্টোমাকের পিছনের যে ফোল্ডিং হয়ে যে স্পেসটা তৈরি হয় ওইটাকে আমরা বলি লেসার সেক, আর বাকি পুরাটা হচ্ছিল গ্রেটার সেক।
লেসাসেকের আরেকটা নাম হচ্ছিল ওমেন্টাল বার্সা। বার্সা। আচ্ছা, ওকে। তাহলে এই যে আমি তোমার এমসিকিউ যেটা দিয়েছিলাম, দেখো এই পিছনে থ্রু আউট দ্য হোল গার্ড টিউব পিছনে কিন্তু আমাদের কি আছে, ডর্সাল মেজেন্ট্রি বা ডর্সাল ম্যাজোগেস্টিয়াম, একই কথা। হ্যাঁ, ডর্সাল ম্যাজোগেস্টিয়াম বা ডর্সাল মেজেন্ট্রি আছে। শুধু ভেন্ট্রাল দেখো, ভেন্ট্রাল এই যে স্টোমাকের লেসার কার্ভেচারের বর্ডারটা, অ্যাবডোমিনাল পোরশন অফ দ্য ইসোফেগাস, আর ডিউডিনামের প্রক্সিমাল পার্টটা যেটা ফিক্সড না আর কি, প্রক্সিমাল পার্টের হাফ কিন্তু মেজেন্ট্রি থাকে। হ্যাঁ, তাহলে প্রক্সিমাল মানে ফার্স্ট পার্টের, তাহলে এই জায়গাটুকুর মধ্যে আমাদের কি থাকতেছে, ভেন্ট্রাল মেজেন্ট্রি বা ভেন্ট্রাল ম্যাজোগেস্টিয়াম। আর বাকি দেখো এখানে জেজুনা মাইলিয়াম যা হবে এগুলো সব এমটি, এগুলা নাই। হ্যাঁ, ভেন্ট্রাল ম্যাজোগেস্টিয়াম নাই ডেভেলপমেন্টালি প্রথম থেকে। ওকে, এই ছবিটা মনে রাখতে হবে। তো মেজেন্ট্রি হচ্ছিল আমরা ইন্টারপেরিটোনিয়াল অর্গান কাদের বলি, যে অর্গানগুলা হোল ইজ কাভার্ড বাই দ্য peritoneum layer and suspended on the posterior abdominal wall, ওইটাকে আমরা বলতেছি ইন্টারপেরিটোনিয়াল অর্গান। এখানে আমরা একটু কথা বলছিলাম যে ইন্টারপেরিটোনিয়াল অর্গান কথাটা বললো, এটা কিন্তু পেরিটোনিয়াল কেভিটির ভিতরে না, ঠিক আছে না? এটা আমরা বলছি এটা আউটসাইড দ্য পেরিটোনিয়াল কেভিটি। এই যে দেখো এরকম যদি ঝুলন্ত থাকে, এই জায়গায় আমার পেরিটোনিয়াল কেভিটি, এই বাইরের সাইডটা আমাদের পেরিটোনিয়াল কেভিটি, এটা দুইটা ফোল্ড হয়ে ইন্টারপেরিটোনিয়াল অর্গানটাকে সে কভার করে গেছে, জাস্ট এই দিক দিয়ে শিং করে ঢুকে গেছে, ঠিক না? তাহলে এই পেরিটোনিয়াল কেভিটিটা হলে ওটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পেরিটোনিয়াল কেভিটি বাইরে, এটাকে আমরা বলতেছি ইন্টারপেরিটোনিয়াল অর্গান। ইন্টারপেরিটোনিয়াল অর্গান মনে হয় যে পেরিটোনিয়াল। আচ্ছা, আরেকটি কি বলছি, রেট্রোপেরিটোনিয়াল অর্গান, যে অর্গানটা শুধুমাত্র এন্টেরিয়র সারফেসটা পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকবে and not suspended from the posterior abdominal wall is called a retroperitoneal organ. কিছু কিছু অর্গান আছে প্রথমে পেরিটোনিয়ামে থাকে বা পেরিটোনিয়াম ইন্টারপেরিটোনিয়াল অর্গান হিসেবে ডেভেলপ করে, কিন্তু পরে তাদের ডর্সাল মেজেন্ট্রিটা ডিসঅ্যাপিয়ার করে, রিঅ্যাবজর্ব করে, ওগুলোকে আমরা সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। যেরকম কিডনি, এই দুইটা আমরা কিডনি বোঝানো হয়েছে, কিডনি ইজ এ পিওরলি রেট্রোপেরিটোনিয়াল অর্গান প্রথম থেকেই। কিন্তু দেখো এখানে যে প্যানক্রিয়াসটা ডেভেলপ করছে, ও কি করতেছে পরে কিন্তু তার ডর্সাল ম্যাজোগেস্টিয়াম বা মেজেন্ট্রিটা ডিসঅ্যাপিয়ার করে সে রেট্রোপেরিটোনিয়াল, তার শুধু এন্টেরিয়র সারফেসটা পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকতেছে। সো প্যানক্রিয়াস ইজ আ সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তাহলে আমরা তিনটা পাইলাম, ইন্টারপেরিটোনিয়াল অর্গান, রেট্রোপেরিটোনিয়াল অর্গান এন্ড সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান কি হতে পারে? আচ্ছা, ডিউডিনাম কি সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল না পেরিটোনিয়াল? স্যার পার্ট ভাগ করেন স্যার। না, মোস্ট অফ দ্য পার্ট অফ দ্য ডিউডিনাম ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এখন এই যে রেট্রোপেরিটোনিয়াম, এটা কি রেট্রোপেরিটোনিয়াল নাকি আমরা সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান বলবো এটাকে? সেকেন্ডারি হচ্ছে স্যার, ডিউডিনাম সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল সেকেন্ডারি, কারণ তার তো প্রথমে তো ডর্সাল ম্যাজোগেস্টিয়াম ছিল, ঠিক না? প্রথমে তো তার প্রিমিটিভ গাটিভে ডর্সাল ম্যাজোগেস্টিয়াম ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, স্টোমাকটা হচ্ছে হলো ডেভেলপমেন্ট হয় ফিজিফর্ম ডাইলেটেশন অফ দ্য ফোরগাট, এবং এটা রোটেট করে দুইটা এক্সিস বরাবর, একটা হচ্ছিল লঙ্গিটিউডিনাল এক্সিস আর একটা হচ্ছিল এন্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসে রোটেট করে। সো স্টোমাকের যে রোটেশন গুলা আমরা লঙ্গিটিউডিনাল এক্সিসে কোন দিকে করতেছে, এই যে গড়ির কাটা কোন দিকে ঘোরে, টিক 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 করে এইভাবে ক্লকওয়াইজ, হ্যাঁ ক্লকওয়াইজ, ওইটাই বলতে চাচ্ছি। আর দেখো এই যে কার্ডিয়াক এন্টার ছিল ও কিন্তু লেফটের দিকে যাচ্ছে এবং কিছুটা ডাউনওয়ার্ড যাচ্ছে, আর গ্যাটার কার্ভেচারটা কি হয় একটু র্যাপিডলি গ্রো করে, এই জন্য এটা এরকম হয়, তার পজিশনটা এরকম হয়। তাহলে রোটেশন হচ্ছে, এটা হলো এন্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসে, আর এটা হচ্ছিল ইটস লং এক্সিস বরাবর রোটেশন হয়। ডিউ টু দিস রোটেশন
greater or mostly dilatation of the greater curvature or rapid growth of the greater curvature, stomach take the position on the left side of the abdominal cavity. হ্যাঁ, স্টোমাকটা লেফট সাইডে চলে যাচ্ছে কেন? এটা তো প্রথমে প্রিমিটিভ গাট টিউবটা আমাদের কোথায় থাকে? মিড গাটে থাকে। এই জন্য। আচ্ছা, এটা একই জিনিস। এই যে আমরা বলতেছিলাম পিছনেরটা, এটা যদি আমরা স্টোমাক ধরি, পিছনেরটা হচ্ছিল আমাদের ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়াম আর সামনেরটা হচ্ছিল ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম স্টোমাকের ক্ষেত্রে। তো স্টোমাকটা যখন রোটেট করে, এই যে রোটেট করে, ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়ামটা কি হচ্ছে? এরকম ফোল্ডিং হচ্ছে। এই যে স্টোমাকের পিছনের অংশ চলে গেল, এটাকে আমরা বলতেছি ওমেন্টাল বার্সা। কারণ কি স্টোমাকের প্রথম কি থাকে? এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র বর্ডার। সো এটা যদি ক্লকওয়াইজ রোটেশন করে, তাহলে এন্টেরিয়র বর্ডারটা চলে যাচ্ছে রাইট সাইডে। রাইট সাইডে আমাদের হয় লেসার কার্ভেচার, আর লেফট সাইডে হচ্ছিল আমাদের গ্রেটার কার্ভেচার বা লেফট বর্ডার হয়ে যাচ্ছে ডিউ টু দ্য রোটেশন অ্যারাউন্ড দ্য লং এক্সিস অফ দ্য স্টোমাক। হ্যাঁ, এবং স্টোমাকের রোটেশনের জন্যই ডর্সাল মেজেন্টি বা ডর্সাল মেজোগ্যাস্ট্রিয়ামটা এখানে একটা স্যাক পাউচ তৈরি করে। এটাকে আমরা বলি ওমেন্টাম বার্সা বা লেসার স্যাক। ওকে, আর সামনে যা আছে সব হচ্ছে গ্রেটার স্যাক। সো স্টোমাক ডেভেলপ করে লাইনিং এপিথেলিয়াম হচ্ছিল এন্ডোডার্ম, আর স্প্লেনিক মেজোডার্ম লেয়ার থেকে হচ্ছে লেস্ট অফ দ্য লেয়ার, দ্যাট মিনস দ্য স্মুথ মাসল কানেকটিভ টিস্যু অল দ্য লেয়ার্স। হ্যাঁ, স্প্লেনিক মেজোডার্ম। ওকে, তো মিড গাটটা আমরা রোটেশন করতেছি হচ্ছিল সুপিরিয়র মেজেন্টিক আর্টারিকে করে, না লং এক্সিস করে, সুপিরিয়র মেজেন্টিক অ্যারাউন্ড দ্য সুপিরিয়র মেজেন্টিক আর্টারি। এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ করতেছে। তুমি যে সামনের দিক থেকে দেখো, এই দিক থেকে যদি তোমার ভিউটা হয়, তাহলে দেখবে যে গড়িটা উল্টা দিকে ঘুরতেছে এরকম। হ্যাঁ, কাউন্টার ক্লকওয়াইজ, হ্যাঁ উল্টা দিকে ঘুরতেছে, কাউন্টার ক্লকওয়াইজ। তো প্রথমে একবার এটা বের হয়। কেন বের হয়? কেন বের হয়ে যায়? অ্যাবডোমিনাল ক্যাভিটি হার্নিয়েশন বলে। বের হয়ে যাওয়াটাকে হার্নিয়েশন কেন হয়? স্যার লিভারের আউটগ্রোথটা একটু বেশি হয় স্যার কম্পেয়ার টু আওয়ার ইন্টারনাল ক্যাভিটির গ্রোথ। তার কারণে স্পেস অলরেডি অনেক অকিউপাইড থাকে বলে আমাদের আম্বিলিক্যাল কর্ড দিয়ে এটা হার্নিয়েটেড হয়ে বের হয়ে যায় ফর টাইম বিং, ফিজিওলজিক্যাল হার্নিয়েশন। হ্যাঁ, ফিজিওলজি গুড। তোমারটা হচ্ছে প্রথম কথা হচ্ছিল আমার অ্যাবডোমিনাল, প্রথম কথা হচ্ছিল সব বিসারাগুলা র্যাপিডলি গ্রো করতেছে, এক। 2 নম্বর হচ্ছিল অ্যাবডোমিনাল ক্যাভিটিটা ছোট থাকে, 2। 3 নম্বর হচ্ছিল লিভারটা জায়গা প্রচুর নিয়ে নেয়, লিভারের সাইনোসয়েডটা বেশি থাকে, লিভারের অনেক ফাংশন থাকে, হেমোপয়েটিক ফাংশন থাকে ইন্টেরিয়র লাইফে, এন্ড লিভার টেক দ্য ওয়েট 10% অফ দ্য টোটাল বডি ওয়েট। বুঝো কত বড় থাকে। তো এই জিনিসগুলোতে তার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে তার জায়গা হয় না। হ্যাঁ, অ্যাবডোমিনাল ক্যাভিটিটা ছোট, অর্গানগুলা র্যাপিডলি ডেভেলপ করতেছে, লিভারটা সবচেয়ে বড় থাকে এই জন্য। কিন্তু উইথ এলংগেশন অফ দ্য বডি or body cavity and for the time being আস্তে আস্তে কি হয়, লিভারটা ছোট হইতে থাকে, কারণ তার ফাংশন গুলো অন্য নিয়ে নেয়। হ্যাঁ, অন্যরা নিতে থাকে, বোন মেরে নিতে থাকে তখন, এবং অ্যাবডোমিনাল ক্যাভিটিটা বড় হয়। বড় হলে আবার সে রি-এন্টার করে। প্রথমে বের হচ্ছে হার্নিয়েশন হচ্ছে, মানে বের হয় মানে হার্নিয়েশন হচ্ছে 90 ডিগ্রি, আর পরে কত 180 ডিগ্রি। যখন রিট্রাকশন করে তখন 180 ডিগ্রি রিটেন। তাহলে টোটাল রোটেশন কত হলো? 270 ডিগ্রি। 270 ডিগ্রি। এই জিনিসটা যাতে হার্নিয়েশনের সময় কত হয়, রিএন্টারের সময় কত হয়, টোটাল কত হয়। ভাইবাতে স্মল ইন্টেস্টাইন বিসারা পড়লে তোমাকে এটা ধরবেই। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনের যে বিসারাটা আছে, জিজুনা মাইলিয়ামের যে বিসারাটা আছে, মেজেন্টিক সহকারে তোমাকে এটা ধরবেই, যে কতটুকু রোটেশনের এই অ্যামাউন্টটা তোমাকে ধরবেই। এখন দেখো আমরা জিজুনা মাইলিয়াম এগুলা পড়বো না। ঠিক আছে, একটু আমরা হাইন্ড গাটে দেখি। হাইন্ড গাটে আমরা তো অ্যালান্টয়েসটা দেখেছিলাম, পিছনের দিকে ছিল না? এই যে অ্যালান্টয়েস, এটা তো ইয়কসেকেরই একটা অংশ ছিল প্রথম দিকে, অ্যালান্টয়েস। হ্যাঁ, এটা কোথায় ছিল? কানেক্টিং স্টকের দিকে ছিল।
কডাল পোর্শন অফ দা এমব্রায়োতে ছিল। ওকে, তাহলে তারপরে এটা আমাদের এটা এখানে চলে আসলো কিভাবে, এখানে ছিল হাইনগাটের দিকে, এখানে আমাদের একটা কি ছিল, কোলাইকাল মেমব্রেন। কোলাইকাল মেমব্রেনটা কি জিনিস ছিল, এখানে কি মেজোডার্ম থাকে? নো স্যার, একটোডার্ম এন্ডোডার্ম ফিউজ থাকে। একটোডার্ম ফিউজ থাকে। হ্যাঁ, তো একটোডার্ম ফিউজ থাকলে এটা আস্তে আস্তে কি হয়, কোলাইকাল মেমব্রেন এই জায়গাটা হচ্ছিল একটোডার্ম এন্ডোডার্ম ফিউজ থাকতেছে, সামনে ছিল অ্যালান্টয়েস, তো এটা রিগ্রেশন করে যাবে। হ্যাঁ, এই যে কোলাইকালটা আছে এটা এদিকে নিচের দিকে রিগ্রেশন করবে, রিগ্রেশন করে করে কথা আমাদের এখানে কি হবে, অ্যানাল মেমব্রেন থাকবে। এই মেমব্রেনটা পরে রাপচার হয়ে প্রথমে কিন্তু অ্যানাল ক্যানালটা একটা ওপেনিং হয়, তারপর আবার এটা এপিথেলিয়াল গ্রোথের কারণে এটা আবার বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায় অ্যানাল ওপেনিং, আবার এটা আবার রিক্যানালাইজেশন হয়, কিন্তু মেমব্রেনটা বা এক্সটার্নাল মেমব্রেনটা থেকে যায়, এটাকে আমরা অ্যানাল মেমব্রেন বলি। আবার ডেভেলপমেন্টালি পরে এটা আবার রাপচার হয়ে যায়। আর অ্যালান্টয়েসটা কি হয়, এটা সেপারেট হয়ে যায়। অ্যালান্টয়েস এবং হাইনগাট মাঝখানে একটা সেপ্টাম ডেভেলপ করে, এটাকে আমরা বলতেছি ইউরোজেনিটাল সেপ্টাম। হ্যাঁ, এটাকে আমরা ইউরোজেনিটাল, এই যে ইউরোজেনিটাল, এই যে এই জায়গাটাকে আমরা সেপ্টাম, ইউরোজেনিটাল সেপ্টাম বলি। এবং ইউরোজেনিটাল সেপ্টামটা আলটিমেটলি কি করবে, এটা কাট অফ করে দিবে হাইনগাট থেকে সামনে। যদি হাইনগাট থেকে সামনে করে দেয় তাহলে এই জায়গায় সে একটোডার্মের একটা অংশ করবে, পেরিনিয়ামের একটা অংশ করবে, এই জায়গাটা ফর্ম করে হচ্ছিল পেরিনিয়াল বডি। তাহলে দেখো আমাদের যে অ্যালান্টয়েসটা ছিল ওইটা থেকে কিন্তু আমাদের ওই যে ইউরিনারি ব্লাড, আমরা যখন জেনিটাল ইউরিনারি সিস্টেম পড়ব তখন তুমি এগুলা ডেরিভেটিভস গুলা দেখতে পাবা। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের হাইনগাটটা অ্যালান্টয়েস থেকে সেপারেট হয়ে অ্যানাল ক্যানালটা ফর্ম হইতেছে। তো আচ্ছা, ওইটা আমরা বলছি ইউরেক্টাল সেপ্টাম ফর দ্য পেরিনিয়াল বডি টিপ। হ্যাঁ, ওইটা আর বলবো না এখানে, ঠিক আছে, যেহেতু এটা আমরা গত ক্লাসে পড়িয়েছি, এখানে আর যাব না। অ্যানাল ক্যানালটা দেখো তোমরা পড়েছো, এটা কি দুইটা পোর্শন আছে না, এন্ডোডার্মাল এন্ড একটোডার্মাল পোর্শন আছে। হ্যাঁ, তাহলে এন্ডোডার্মালটা কতটুকু, অ্যাবভ দা পেকটিনেট লাইন। নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যানাল বাল্ব, অ্যানাল কলাম, দেন দ্য পেকটিনেট লাইন ফর্ম করে অবশ্যই। আর বিলো দ্য পেকটিনেট লাইন হচ্ছিল একটোডার্মাল প্রক্টোডিয়াম। হ্যাঁ, বা একটোডার্মাল অরিজিনাল যদি তুমি বলো জামলার হিসাবে তাহলেও হবে, একটোডার্মাল প্রক্টোডিয়াম বলতেছে। আর আদা এগুলা কিন্তু শুধু লাইনিং দিতেছে, মিউকাস মেমব্রেন আমরা বলেই দিছি, মিউকাস মেমব্রেন। আর আদার যে কোডগুলো আসতেছে মেজোডার্ম সারাউন্ডিং মেজেনকাইম। হ্যাঁ, মেজোডার্ম সারাউন্ডিং মেজেনকাইম। গত ক্লাসে মনে হয় আমরা এই পর্যন্ত পড়েছিলাম, ঠিক না? একটু গ্যাপ হয়ে যাওয়াতে আমরা এটা একটু দ্রুত রিভিশন দিলাম। দেখো তো এটা কি হবে, ফ্লোয়িং আর সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গানস আমরা যদিও ডিসকাস করেছি। প্যানক্রিজ। স্প্লিন কি ট্রু না ফলস? স্যার ট্রু স্যার। স্যার 3 নাম্বারটা স্যার ফলস। আগে বলা এক নাম্বার স্প্লিন রেট্রোপেরিটোনিয়াল অর্গান, সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান, স্যার ট্রু এটা না ফলস? ট্রু স্যার। ট্রু স্যার। ট্রু। আচ্ছা, স্প্লিন কি রেট্রোপেরিটোনিয়াল না পেরিটোনিয়াল? স্প্লিন রেট্রোপেরিটোনিয়াল। সরি পেরিটোনিয়াল স্যার। পেরিটোনিয়াল। হ্যাঁ, গ্যাস্ট্রোস্প্লেনিক ফ্রেনিকোস্প্লেনিক লিগামেন্ট থাকে দুই সাইড থেকে, নিচে লিনোরেনাল লিগামেন্ট থাকে কিডনির সাথে, গ্রস অ্যানাটমিতে যেটা, হ্যাঁ লিনোরেনাল লিগামেন্ট থাকে, তার চতুর্থ সাইডে কিন্তু থাকে। হ্যাঁ, তাহলে স্প্লিন হচ্ছে হলো পেরিটোনিয়াল অর্গান, অতএব সো এটা ফলস হবে। প্যানক্রিয়াস আমরা আলোচনা করে ফেলছি না, ট্রু। হোয়াট অ্যাবাউট কিডনি, এটা আলোচনা করে ফেলছি না, স্যার ফলস। হ্যাঁ রেট্রোপেরিটোনিয়াল। অ্যাসেন্ডিং কোলন, এটাও ফলস হবে স্যার। ট্রু। এটা ফলস স্যার। হ্যাঁ এটা ট্রু, এটা ফলস হবে কেন, পুরো কলোনি তো হ্যাঁ ট্রু, ও তো পরের রেট্রোপেরিটোনিয়াল হইছে, ঠিক না? আর স্টোমাক ফলস। ফলস। হ্যাঁ, স্টোমাক তো একদম পেরিটোনিয়াল অর্গান। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই।
একটু মানে অ্যাপ্লাইড ইয়েতে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন যদি তোমরা বুঝছো যে আম্বিলিকাল যে এন্টিটা থাকে এখান থেকে অ্যাবডোমিনাল ক্যাভিটি জায়গা দিতে পারে না থেকে ইন্টেস্টাইন গুলা বা ইন্টেস্টাইনাল লুপটা বের হয়ে আসে বা হার্নিয়েটেড হয়ে আসে, এবং এটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল হার্নিয়া, এবং যেটা নর্মালি রি এন্টার করে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, এটাকে বলতেছি আমরা আম্বিলিকাল হার্নিয়া। হ্যাঁ, এটা ফিজিওলজিক্যাল নর্মাল। অম্ফালোসিলটা কি? ফিজিওলজিক্যাল হার্নিয়া কিন্তু রয়ে গেল, হার্নিয়া অফ দ্য অ্যাবডোমেন থ্রু দ্য এনলার্জড আম্বিলিকাল রিং। আম্বিলিকাল রিংটা বড়, হ্যাঁ আম্বিলিকাল রিংটা বড়। সো ভিসেরা হুইচ মে ইনক্লুড, মানে যেগুলা থাকবে আর কাভার্ড উইথ অ্যামনিয়ন। হ্যাঁ, আর কাভার্ড উইথ অ্যামনিয়ন, এই যে বাইরের সেটে সে অ্যামনিয়ন দিয়ে কাভার করে থাকতেছে। হ্যাঁ, এবং এই আম্বিলিকাল রিংটা কি বড়, ওয়াইড না এনলার্জড, হ্যাঁ এই জন্য এটা বেরিয়ে আসতেছে। এটাকে আমরা বলতেছি অম্ফালোসিল। ওকে, আর গ্যাস্ট্রোক্রাইসিস কি? এটা আমরা ভেন্ট্রাল বডি ওয়াল ডিফেক্ট পড়িয়েছিলাম। মাসকুলার ওয়ালে স্যার ছিদ্র থাকলে সেখান থেকে গ্যাস্ট্রিক কন্টেন্ট বের হয়ে যায় স্যার, মানে এটা মাসকুলার ওয়ালে, হ্যাঁ এন্টেরিয়র আম্বিলিকাল পোর্শন কোন জায়গায়, হ্যাঁ এন্ড এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ডিফেক্টের জন্য। ঠিক আছে, বডি ওয়াল মানে এখানে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ইনটু দ্য অ্যামনিওটিক ক্যাভিটি। সো ইনটু দ্য অ্যামনিওটিক ক্যাভিটি হইলে এটা আর নট কাভার্ড বাই দ্য অ্যামনিয়ন বা পেরিটোনিয়াম দিয়ে কাভার করা থাকে না। গ্যাস্ট্রোকাইটিস খারাপ স্যার। গ্যাস্ট্রিটিস, হ্যাঁ গ্যাস্ট্রিটিস স্যার। আমরা কিন্তু তিনটা টার্ম বলছি, এটা হলো ফিজিওলজিক্যাল হার্নিয়া, এটা হলো অম্ফালোসিল, আর একটা বলতেছি গ্যাস্ট্রোকাইটিস। তুমি দেখো গ্যাস্ট্রোকাইটিস কিন্তু ভেন্ট্রাল বডি ওয়ালের ডিফেক্ট হয়েছে। এনি মাস্কুলোস্কেলেটাল ডিফেক্ট ক্যান বি রিপেয়ার্ড। ওকে, আর তোমার এই গা টিউবে বা যেটুকুকে ডিফেক্ট হবে অতটুকু যদি তুমি কেটে ফেলে দাও, ভেন্ট্রাল বডি ওয়ালটা যদি বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল ওয়ালটা যদি তুমি রিপেয়ার করে দাও, তাহলে গ্যাস্ট্রোক্রাইটিস কিন্তু ভালো হয়ে গেল। মেবি কিউট, মেবি, হ্যাঁ কথাটা, কিন্তু অম্ফালোসিলের সাথে ইজ রিলেটেড টু দ্য জেনেটিক ফ্যাক্টর, সো ওটা ডেঞ্জারাস বেশি। ওকে, হ্যাঁ আদার থাকতে পারে। আচ্ছা, ম্যাকালস ডায়াবেটিকুলাম তোরা পড়ছো না, বিটিলিন ডাকটা? হ্যাঁ, এটা একটু দেখে নিও, এটা অনেক সময় Yes. হ্যাঁ, এটা এখান থেকে কিন্তু কাটে যাওয়ার কথা না, হয়ে যদি লেগে থাকে তাহলে একটা লিগামেন্ট হতে পারে। আমি আর ম্যাকালস ডায়াবেটিকুলাম পড়াতে যাব না, এখানে একটু সিস্ট হইতে পারে। হ্যাঁ, আবার এটা এই আম্বিলিকালের এই ছিদ্রটা দিয়ে বা অ্যাপারচারটা দিয়ে বা রিংটার সাথে এটা কমিউনিকেশন করতে পারে গাট টিউবের। হ্যাঁ, তখন হয়ে যাবে ফিস্টুলা। ফিস্টুলা কি? দুইটা ক্যাভিটির মধ্যে কমিউনিকেশন, ওটাকে ফিস্টুলা বলে। বাইরের সাইডে এটা ভিতরে কমিউনিকেশন। হ্যাঁ, এটা বিটিলিন ডাক্ট অ্যাবনরমালিটিস, এটাতে আমরা যাবো। হাইনগাট অ্যাবনরমালিটি দেখো, রেক্টো ইউরেথ্রাল ফিস্টুলা, রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা। আমরা যদি দেখি এই যে হাইনগাটটা এই অ্যানাল পিত্তের সাথে যদি তোমার এখানে যদি ইউরোজেনিটাল সেপ্টামটা যদি সেপারেট করতে না পারে এবং ওইটা হাইনগাটটা যদি উপরেই শেষ হয়ে যায় এবং কোলাকা বা যেটা ছিল অ্যালান্টয়েসটা ওটা কিন্তু কোয়াড্রাল মানে পিছনের দিকে ব্যাকওয়ার্ড কিন্তু মুভ করে। হ্যাঁ, অ্যালান্টয়েসটা যেটা প্রিমিটিভ ছিল এমব্রায়োতে, অ্যালান্টয়েসটা পিছনের দিকে মুভ করে। হ্যাঁ, কিন্তু যদি পুরোপুরি বেশি মুভ করে তখন হাইনগাটটা ওপেন করে গিয়ে ওই যে অ্যালান্টয়েসের ওই জায়গাটা বা, ঠিক আছে, তখন আমার কি হলো, রেকটামের সাথে ইউরেথ্রাল একটা কমিউনিকেশন হয়ে গেল, রেক্টো ইউরেথ্রাল ফিস্টুলা। ইন কেস অফ ফিমেল ইউরেথ্রাটা পাবে না, পাবে কি ভ্যাজাইনা পাবে, তাহলে সে কি করবে, রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা করে ফেলবে। ঠিক আছে, আবার না হইলো আবার একটু বলবেন স্যার। মানে আমরা এখানে একটা যে অ্যালান্টয়েস যেটা ছিল বা কোলাকা যেটা ছিল ওইটা এই জায়গাটার মধ্যে আমাদের এখানে একটা মেজোডার্মাল টিস্যু তৈরি হয়েছিল,
ওটার নাম কি দিছিলাম আমরা? ইউরোজেনিটাল সেপ্টাম ফর ডিভাইড। ইউরেথ্রাকে ইন কেস অফ মেল, ইউরেথ্রাকে রেকটাম বা অ্যানাল ক্যানাল থেকে ডিভাইড করার জন্য ইউরোজেনিটাল সেপ্টাম। এই সেপ্টামটার আমরা টিপ পয়েন্টটা বলছিলাম পেরিনিয়াল বডি। এটা যদি সেপারেট না হয়, অ্যানাল পিটটা তো হাইনগাটে এন্ডোডার্মের সাথে সে ফিউজ হবে, ফিউজ হয়ে আমাদের অ্যানাল ক্যানেলটা দুইটা জামলেট থেকে ডেভেলপ করবে। কিন্তু অ্যানাল পিটটা ফিউজ হইলো না, হাইনগাটটা একটু অ্যাবভই থেমে গেল, এটা মুভ করলো না নিচের দিকে, না করে সে সামনের দিকে মুভ করলো এবং ইউরেথ্রার সাথে একটা কমিউনিকেশন ডেভেলপ করলো। এটাকে বলতেছি আমরা ইউরোরেক্টাল ফিস্টুলা। বুঝা গেছে? স্যার না বুঝলে জি স্যার বললো না, কারণ আমি তো তোমাদের জেনিটো ইউরিনারি সিস্টেম এখনো পড়াই নাই। ওইটা পড়াইলে আবার তুমি ভ্যাজিনাটা কিভাবে আসতো, ইউরেথ্রাটা কিভাবে আসতেছে, ওইটা আরেকটু ক্লিয়ার হইতো। কিন্তু আমি আগের ছবিতে কিন্তু তোমাকে আমি দেখাই আনছি যে আমাদের এরকম পিছনের দিকে অ্যালান্টয়েড ছিল, তারপরে এই পিছনে আমাদের হাইনগার্ড ছিল, এখানে আমাদের কোলাইকাল মেমব্রেন ছিল, এই মাঝখানে আমাদের কি হয়েছে? ইউরোজেনিটাল সেপ্টাম ডেভেলপ করছে। এই যে উপর সামনের দিকে অ্যালান্টয়েড ছিল, এখান থেকে ইউরিনারি ব্লাডার বা ইউরেথ্রা কিছু পোর্শন ডেভেলপ করে। তো ওরা যদি সেপারেট না হয়, বাইরের সাইডে যে আমার যে এক্টোডার্মাল জামলেটা রইলো, ও যদি ওইটার সাথে হাইনগাটের সাথে মিট না করে, তাহলে কি হবে? এখানে তো সে ওপেনিং করবে না, রেকটামটা ওপেনিং করতেছে গিয়ে ইউরেথ্রার সাথে, ইন কেস অফ ফিমেল ভ্যাজাইনার সাথে। ওকে, আর যদি এটা নর্মালি রইলো, হাইনগাটটা অ্যাবভ নিচে মাইগ্রেট করলো না অ্যানাল পিট পর্যন্ত, একটু মেমব্রেনটা রয়ে গেল, হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলবো ইমপারফোরেটেড অ্যানাস। এটাকে বলা হবে ইমপারফোরেটেড অ্যানাস। হ্যাঁ, এগুলো সবগুলোই পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টে কারেকশন করতে পারে। হ্যাঁ, আফটার বার্থ কারেকশন করতে পারে। এখন তোমাদের শর্ট নোট যেটা আছে, কনজিনিটাল মেগাকোলন বা হার্টসপাং ডিজিজ। হ্যাঁ, এটা শর্ট নোট আসে প্রচুর। কনজিনিটাল মেগাকোলন, তাহলে আমরা এটা দেখি। এটা ইমপারফোরেটেড অ্যানাসের কথা বলা হয়েছে। তা আমরা এটা যেহেতু শর্ট নোট আসে, এটা কেন হয়? অ্যাকচুয়ালি প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া অফ দ্য কোলন, স্পেশালি কোলন অংশে, হ্যাঁ, কোথেকে আসে? নিউরাল ক্রেস্টাল ডেরিভেটিভস হয়। নীলা ক্রিস্টাল। হ্যাঁ, নিউরাল ক্রেস্টাল গ্যাংলিয়াটা, তোমরা নিউরাল ক্রেস্টালের যদি ডেরিভেটিভস পড়ো, ওইখানে দেখবা গ্যাংলিয়া আছে। তো গ্যাংলিয়াতে যদি ওইটা যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে প্যারাসিম্পেথের মুভমেন্ট যদি না করতে পারে, আমরা বলছি নিউরাল ক্রেস্টালে কিছু এমিবায়োটিক মুভমেন্ট আছে বা কিছু জেনেটিক ফ্যাক্টরের কারণে সে মুভ করে, একদম ক্রেনিফেসাল থেকে ধরে কোলন পর্যন্ত, হার্টে পর্যন্ত করে এটা। তো এই নিউরাল ক্রেস্টালটা অনেক জায়গায় চলে যায়। তো ওইটা যদি এটাকে আমরা যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে গ্যাংলিয়া হবে না। অ্যাবসেন্স অফ প্যারাসিম্পেথিক গ্যাংলিয়া, তাহলে প্যারাসিম্পেথেটিক নার্ভ সাপ্লাই কোলনকে কি করে? তার কোলনের উপর তার স্টিমুলেশন হলে প্যারাসিম্পেথিক কি অ্যাকশন বলো তো? স্যার মাইন্ডেরিক না স্যার কন্ট্রাকশন, স্যার ওই যে মাসকুলার কন্ট্রাকশন অ্যাজ এ হোল জিআইটির মাধ্যমে কি করে? অ্যাজ এ হোল প্যারাসিম্পেথিক জিআইটিতে কি করে? স্ফিনক্টারকে কি করে? মাসকুলারকে কি করে? স্টিমুলেট করে স্ফিনক্টারকে। স্ফিনক্টারকে স্টিমুলেট করে না। তুমি পাইলোরিক স্ফিনক্টারের অ্যাকশন বলো, নার্ভ সাপ্লাই, যেটা ধরো তোমার স্টোমাক দিলে তুমি ধরো ফিল করলা, এটা কি? তুমি বললো পাইলোরিক স্ফিনক্টার। কিভাবে বুঝলা? তুমি বললা যে নোডুলের মতো লাগে স্যার এখানে, এই জন্য এটা স্ফিনক্টার ফর্ম করছে। তখন বলবে যে এটা নার্ভ সাপ্লাই। বলো স্ফিনক্টার তো একবার খুলবে একবার বন্ধ হবে, কে খুলবে কে বন্ধ করবে? ইন্টারের রিল্যাক্সেশন হবে স্যার, স্ফিনক্টারের রিল্যাক্সেশন হবে, আর মাসকুলেচারের প্যারাসিম্পেথেটিক কন্ট্রাকশন বলি না, মাসকুলেচারকে স্টিমুলেট করবে, দ্যাট মিন্স পেরিস্টালটিক মুভমেন্ট হবে আমাদের বডিতে। মাসকুলেচার, স্টোমাক, ইন্টেস্টাইন, কোলনে আমরা হস্ট্রাল মুভমেন্ট বলি, কিন্তু অ্যাজ এ হোল এগুলো সব পেরিস্টালটিক মুভমেন্ট, ঠিক না? তাহলে কি তার পেরিস্টালটিক মুভমেন্টটা থাকবে মাসকুলেচারে? প্যারাসিম্পেথেটিক থাকবে না। যদি না থাকে তাহলে কি মাসকুলেচারটা কি লুজ হইতে থাকবে না? জি স্যার। হ্যাঁ, মাসকুলেচারটা লুজ হইতে থাকবে।
এই যে লুজ হইতে থাকলে সে আস্তে আস্তে কি হবে, ডাইলেটেড হইতে থাকবে, কারণ তার মাসকুলারচার তো কনস্ট্রিক্ট করতেছে না, তার হস্টাল মুভমেন্ট নাই। হ্যাঁ, তার টনিসিটিটা এখানে লুজ হয়ে গেছে, সো এটা কি হয়ে যাবে, ডাইলেটেড। হ্যাঁ, এটাকে বলা হচ্ছিল কনজিনিটাল মেগাকোলন। পুরা কোলনে হইতে পারে, কিন্তু ডিসেন্ডিং কোলন বা সিগময়েড কোলনে সবচেয়ে বেশি হয়। বেশি হলে কি হবে, রিটেনশন হবে, রিটেনশন, ফিকাল ম্যাটার রিটেনশন হবে। রিটেনশন হইতে হইতে একসময় কি হবে, ওটা জমে যাবে, জমে গেলে কি হবে, অবস্ট্রাকশন হবে। অবস্ট্রাকশন কি, একটা একুট অ্যাবডোমেন কন্ডিশন, ইমার্জেন্সি কন্ডিশন। তো এটা হচ্ছিল হার্টস্পাংস ডিজিজ, এটা শর্ট নোট আসছে। বা এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি congenital megacolon বা হার্টস্পান ডিজিজ ক্যান ডেভেলপ ডিউ টু কি বলো, ডিউ টু ফেলিউর অফ মাইগ্রেশন অফ প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, neural crystal আর agenesis of the ক্রেসেল মাইগ্রেশনে, হ্যাঁ নিউরাল ক্রেসেল মাইগ্রেশনে ব্যর্থ হইলেই প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া অ্যাবসেন্স থাকবে, develop করবে। বুঝছো? ঠিক আছে, এটা আশা করি বুঝছো। এটা একটু পরে তো, আমার তো পিছনের ক্লাসে টাইম শেষ হয়ে যাচ্ছে। এটা একটু পরে। At birth, a baby girl has meconium in her vagina and no anal canal opening. একটু congenital anomalyটা মাথায় রাখো, কিছুক্ষণ আগে যে স্লাইডে দেখাইলাম। Imperforated anus। শুধু imperforated হইবে না, no rectovaginal ফিস্টুলা and imperforate anus দুইটা একসাথে। আচ্ছা, তোমরা মোটামুটি কারেক্ট। হ্যাঁ, কারেক্টই, মোটামুটি না, কারেক্ট। হ্যাঁ, the infant has an imperforated anus, no anal opening, and inflammatory with rectovaginal fistula, part of anorectal atresia complex। মানে anorectal complex এর এটা একটা পার্ট আর কি, কিন্তু আমাদের ডায়াগনোসিস হয়ে গেল কয়টা, দুইটা। হ্যাঁ, একটা হচ্ছিল ইমপারফোরেটেড অ্যানাস বলতেছি, আর একটা হচ্ছিল রেক্টোভ্যাজিনাল ফিস্টুলা। ওকে, কেন হইছে, শেপের হ্যাভ হাই অ্যানোরেক্টাল অ্যাট্রেসিয়া as a fistula connect the rectum to the vagina accounting meconium। মেকুনিয়ামটি কি, আমরা যে অ্যামনিটিক ফ্লুইডটা খেয়ে ফেলতেছো না, যে এটি ভিতরে চলে যাচ্ছে না, যে এটা কি আবার রেকটাম দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে তার অ্যানাল ওপেনিংই নাই, রেকটাম দিয়ে বের হবে না, না স্যার, ফিস্টুলা দিয়ে কোথায় চলে গেছে, ভ্যাজাইনাতে চলে গেছে। এই যে মেকুনিয়াম ইন হার ভ্যাজাইনা। ওকে, এখন আমরা ইয়েতে যাই, হেপাটোবিলিয়ারি সিস্টেমে। এটা তো আমরা পুরানটা পড়লাম। না স্যার, এটা তো লাস্ট স্লাইডে থাকে স্যার। না, আমাদের তো আর 20 মিনিট সময় আছে। 20 মিনিটে আমরা লিভারটা আর এটা বলি, প্যানক্রিয়াসটা বলি। তোমাদের এইখানে মানে এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এই পর্যন্ত না, ওই যে লাস্ট এমব্রায়োলজি এক্সাম একটা ছিল স্যার। আমি শুধু জিআইটি আর হেপাটোবিলিয়ারি সিস্টেমটা পড়তে মানে পড়ানো হইলে আমি আরেকটা এমসিকিউ নিব গুগল ফর্মে, ওইটাতে আমি আর সিঙ্গেল বেসড আনসার দিব না, ওইটাতে আমার টিএফ ট্রু ফলস থাকবে। এখন মানে হচ্ছে লাস্ট টিমরা যেটা ছিল ওইটা হচ্ছে আমার রোল নাম্বার নিয়ে প্রবলেম হয়েছিল, তাই জন্য হচ্ছে বলতে তোমার রোল নাম্বার জানি কি, সরি বাবা ভুলে গেছি স্যার। আমার হচ্ছে রোল নাম্বার 198, কিন্তু আমি মেরিট পজিশন 213 দিয়ে দিছি, এজন্য হচ্ছে 213 ডাবল এন্ট্রি আসছে। 198 তুমি বলছিলা? জি স্যার। আমি মনে হয় ঠিক করে দিছি, তারপর তুমি যখন আজকে আবার বললা আমি দেখবো। হ্যাঁ, রোল নাম্বার হচ্ছিল 198, তুমি পছন্দ করছো 113, আনলাকি 13 213 স্যার। ও 213, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। না আমি ওকে, আচ্ছা, এ পর্যন্ত কোনো কোশ্চেন নাই। হ্যাঁ,
আচ্ছা শোনো, আমি পরের পাওয়ার পয়েন্টটা ওপেন করতে হলে আমার স্লাইড শেয়ারটা একটু বন্ধ করতে হবে, তোমরা আবার চলে যেও না। না স্যার, আসি আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা পড়াবো হচ্ছিল ডেভেলপমেন্ট অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস। হেপাটোবিলিয়ারি সিস্টেম আমরা বুঝি যে লিভার এন্ড এক্সট্রা হেপাটিক biliary apparatus। আচ্ছা তোমরা একজন বলো তো, এক্সট্রা biliary apparatus কারা? স্যার ডাক্ট গুলো আর হচ্ছে গিয়ে স্যার গল ব্লাডার, সিস্টিক ডাক্ট, বাইরের যে স্যার হেপাটিক ডাক্ট। একটু মানে যে কোনো একদিক থেকে সিরিয়ালি বলো। কারণটা কি, আমরা গ্রস অ্যানাটমিতে একটা কোশ্চেন দিই, হ্যাঁ শর্ট কোশ্চেন, বেশি মার্ক থাকে না, 1 বা 2 থাকে। ড্র এন্ড লেবেল দ্য এক্সট্রা হেপাটিক biliary apparatus। এটা খুব ফেড কোশ্চেন। হ্যাঁ, তাহলে তুমি এক্সট্রা হেপাটিক মানে কি? এক্সট্রা হেপাটিক মানে রাইট এন্ড লেফট হেপাটিক। স্যার রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, গল ব্লাডার, কমন ব্লাডার। ওকে ঠিক আছে। রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, দেন হচ্ছে হেপাটিক ডাক্ট বা কমন হেপাটিক ডাক্ট যাই বলো, দেন হচ্ছে সিস্টিক ডাক্ট, গল ব্লাডার। তারপর আচ্ছা আমরা বলতেছি বাইল ডাক্ট, বা অনেকে এটাকে কমন বাইল ডাক্ট বলে, কিন্তু এটা বাইল ডাক্ট বললেও তোমার হবে, কারণ আগে অন্যটার সাথে সে মিলতেছে না। হ্যাঁ, তারপর আমরা আরেকটু নিচে দেখাই। হ্যাঁ, এটা এই বাইল ডাক্টের সাথে প্যানক্রিয়াটিক ডাক্টটা মিশে কি হয়? স্যার অ্যাম্পুলা অফ ভ্যাটারে মিশে স্যার, এটা অ্যাম্পুলা অফ মেজর ওপেন করে মেজর ডিউডেনাল মেজোডিউডিনাল ক্যাপিলাতে ওপেন হতে পারে। আমরা তোমার ছবিটা ওই ডিউডেনাম, তোমার ডিউডেনামের কিছু অংশ একে ওই মেজর ডিউডেনাল পেপিলা পর্যন্ত তোমাকে এটা ড্রয়িংটা করতে হবে। যদি আসে ড্র এন্ড লেবেল এক্সট্রা হেপাটিক biliary apparatus। তো আমি এখানে হেপাটোবিলিয়ারি সিস্টেম, এখানে হেপাটোবিলিয়ারি সিস্টেম বলতেছি আমরা লিভার, তার ডাক্ট সিস্টেম বা এক্সট্রা হেপাটিক ডাক্ট সিস্টেম এন্ড গল ব্লাডার, এতটুকু আমরা এইচবিএস হেপাটোবিলিয়ারি সিস্টেম বলতেছি। এখন আমি ডেভেলপমেন্টটা এই 3টা জিনিস একত্রিত হয়ে থাকে, ডাক্ট সিস্টেম, গল ব্লাডার এন্ড লিভার। তো আমি এই 3টা জিনিস একত্রিত বলে যাব। তাহলে তোমরা দেখো ছবিতে বুঝেই যাচ্ছে, এখানে আমাদের ফোরগার্ড থেকে ফোরগার্ড ডেরিভেটিভস, হ্যাঁ ডিস্টাল বা কর্ডাল পোর্শন অফ দ্য ফোরগার্ড, অবশ্যই ফোরগার্ডের অংশ। এই পর্যন্ত হচ্ছিল আমাদের ফোরগার্ড। এই ফোরগার্ড থেকে আমাদের লিভারটা ডেভেলপ করবে। এখন দেখো এই জায়গাটা আমাদের কি ছিল? মেজেন্টিক ছিল। এটা হলো ভেন্ট্রাল মেজেন্টিক ছিল, আর পিছনেরটা ছিল ডর্সাল মেজেন্টিক বা ডর্সাল মেজোগেস্টিয়াম ছিল। এখন যদি আমাদের ফোরগার্ড থেকে ডেভেলপ করে এই জায়গাটা, তাহলে ডিউডেনামের পুরাটাই আমাদের ফোরগার্ডের মানে ডিউডেনামের ওপেনিং পর্যন্ত মেজর ডিউডেনাল পেপিলা পর্যন্ত ফোরগার্ডের অংশ। সো লিভার এবং গল ব্লাডার এবং তাদের এক্সট্রা হেপাটিক যে ডাক্ট সিস্টেমটা, তারা সবাই ডেভেলপ করবে কোথায়? ভেন্ট্রাল মেজোগেস্টিয়াম। হ্যাঁ, ভেন্ট্রাল মেজোগেস্টিয়ামটা কিন্তু তারা স্প্লিট করে দিবে। হ্যাঁ, ভেন্ট্রাল মেজোগেস্টিয়ামে এটা ওরা এখান দিয়ে গিয়ে ভেন্ট্রাল মেজোগেস্টিয়ামে ওপেন করবে। হ্যাঁ, পুরাটাই ভেন্ট্রাল মেজোগেস্টিয়াম। হ্যাঁ, ভেন্ট্রাল মেজোগেস্টিয়াম এইটুকু একটু বেসিক রাখলেই হবে, তোমাদের আন্ডার গ্রাজুয়েটে এর চেয়ে বেশি দরকার নেই। তো আমরা দেখি কোথায় থেকে ডেভেলপ করতেছে। একদম সিম্পল জিনিস,
তুমি যদি বলো লিভার কোথায় থেকে ডেভেলপ করে, ফোরগার্ড থেকে। ফোরগার্ডের কোথায়? ফোরগার্ডের এপিথেলিয়াম লাইনিং থেকে ডেভেলপ করতে হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে এটা ছিল প্রথম আমাদের বিগিনিং, কিন্তু সে উপরে গিয়ে সেপ্টাম ট্রান্সভার্সাম যেটা মেজোডার্মাল জার্ম লেয়ারের অংশতে চলে যায়। তাহলে এই যে এই জায়গাটাতে একটু এটা কি কালার বলে, খয়েরি কালার না, এটা হচ্ছে আমাদের সেপ্টাম ট্রান্সভার্সাম। এখানে আমরা দেখাই দিচ্ছি, এটা হলো সেপ্টাম ট্রান্সভার্সাম। ফোরগার্ড থেকে আউটগ্রোথ হয়ে এটা চলে যাচ্ছে কোথায়? কর্ডালি না ক্রেনিয়ালি বলো তো? কর্ডাল স্যার। এই কর্ডাল হবে কেন? না ক্রেনিয়াল স্যার, ক্রেনিয়াল। কারণ সেপ্টাম ট্রান্সভার্সামটা কোথায়? উপরে না? জি স্যার। ক্রেনিয়াল সাইডে, তাহলে এটা চলে যাচ্ছে ক্রেনিয়াল। সো এন্ডোডার্মাল এটা হচ্ছে লিভার প্রাইমোডিয়াম বা লিভার বার্ড বা প্রাইমোডিয়াম একই কথা। এবার ইন দ্য থার্ড উইক আউটগ্রোথ অফ দ্য এন্ডোডার্মাল এপিথেলিয়াম, ডিস্টাল এন্ড অফ দ্য ফোরগার্ড। ওকে, এইখান থেকে সে একটা আউটগ্রোথ ডেভেলপ করতেছে। তাহলে ডেভেলপ করে সে আউটগ্রোথ কোথায় চলে যাচ্ছে? আমরা বলতেছি যে সেপ্টাম ক্রেনিয়াল দিকে যাবে এবং সেপ্টাম ট্রান্সভার্সামের দিকে চলে যাবে এবং র্যাপিডলি গ্রো করতে থাকে। র্যাপিডলি গ্রো করতে থাকে। তাহলে সেপ্টাম ট্রান্সভার্সের দিকে যাচ্ছে। ওকে, ও যখন সেপ্টাম ট্রান্সভার্সের দিকে লিভার বারটা যাচ্ছে, তার এই যে ডার্ক সিস্টেমটা কি হচ্ছে? এলংগেট হচ্ছে না? এলংগেট, হ্যাঁ, ন্যারোইং এন্ড এলংগেট হচ্ছে। ও কি ফর্ম করতেছে? বাইল ডাক্ট ফর্ম করতেছে। হ্যাঁ, সাইমালটেনিয়াসলি কিন্তু নিচে আরো কিছু সিস্টিক ডাক্ট এগুলো হচ্ছে, এটা আমরা মানে বলতেছি, কিন্তু সবগুলো একত্রে হয়। আমি যে স্টেপ একটার পর একটা দেখাবো এরকম না। তাহলে আমার এন্ডোডার্মাল আউটগ্রোথ হয়ে ফোরগার্ডের এটা ক্রেনিয়াল দিকে সেপ্টাম ট্রান্সভার্সাম দিকে যাচ্ছে। এটাকে আমরা লিভার প্রাইমোডিয়াম বা লিভার বার্ড বলতেছি বা হেপাটিক বার্ড। এই হেপাটিক বার্ডটা যখন সেপ্টাম ট্রান্সভার্সাম দিকে যেতে থাকে, তার ডার্ক সিস্টেমটা এলংগেট এন্ড ন্যারিং হয়, এটাকে আমরা বলতেছি বাইল ডাক্ট। ওকে, এই বাইল ডাক্টটা যখন এলংগেট হইতে থাকে বা হেপাটিক ডাক্টটা যখন এলংগেট হইতে থাকে, তার এখানে ভেন্ট্রাল পজিশন থেকে আরেকটা আউটগ্রোথ হয়, এটাকে আমরা বলতেছি গল ব্লাডার। হ্যাঁ, এটা গল ব্লাডার ফর্ম করবে বা গল ব্লাডার ডাইভের্টিকুলাম বা সিস্টিক ডাইভের্টিকুলাম, তুমি যেটি বলো। হ্যাঁ, তাহলে এই ভেন্ট্রাল কোথায় থেকে দিতেছে? হেপাটিক ডাক্ট থেকে দিতেছে গল ব্লাডার। এই গল ব্লাডার যখন আবার একটু এলংগেট হইতেছে, তখন কি ফর্ম করতেছে? গল ব্লাডারের সাথে সাথে সিস্টিক ডাক্টও ফর্ম করতেছে। তাহলে এই যে গল ব্লাডারটা ফর্ম করলো কোথা থেকে? বাইল ডাক্টে থেকে। হ্যাঁ, স্মল ভেন্ট্রাল আউটগ্রোথ অফ দা বাইল ডাক্ট। ওকে, এটা হলো আমাদের গল ব্লাডার হয়ে গেল, ঠিক আছে। এখন লিভারটা তো কোথায় যাচ্ছে? সেপ্টাম ট্রান্সভার্সামের দিকে যাচ্ছে। এই ছবিটা দেখো, এই ছবিটা সেপ্টাম ট্রান্সভার্সের দিকে গেলে ফার্দার ডেভেলপমেন্ট হইলে সে কিন্তু সাথে নিয়ে কি কাকে কাকে নিয়ে গেছে? এভাবে কট ইন্টারমিন উইথ দ্য বিটিলিন এন্ড আম্বিলিকাল ভেন্স হুইচ ফর্ম দ্য হেপাটিক সাইনোসয়েড। এটা আমি এই ছবিটা এইখানে লিভার ডেভেলপমেন্টের সাথে রিলেটেড না, যেহেতু বিটিলিন বা ভাইটিলিন এন্ড আম্বিলিকাল ভেন্স কথাটা আসছে, আমি ওই জিনিসটা দেখার জন্য তোমাদের এই ছবিটা দিচ্ছি। অ্যাকচুয়ালি বিটিলিন মিনস হচ্ছিল আমাদের ইন্টেস্টাইন থেকে যে ভেনাস রিটার্ন হয়, ওইটাকে আমরা বলতেছি বিটিলিন ভেন। ওকে, আর্টারিও থাকে। আর কানেক্টিং স্ট্রোক দিয়ে যে ভেনটা আসতেছে ওইটাকে আমরা কি বলতেছি? আম্বিলিকাল ভেন। কথাটা এনে বাদ, যেহেতু আমরা ভেন নিয়ে লিভার করবো। এটা রিলেটেড না ছবিটা, কিন্তু আমি ওই দুইটা টার্ম বোঝার জন্য এখানে দিচ্ছি। এই বিটিলিন ভেন থেকে কিন্তু পরে আমাদের পোর্টাল ভেন হবে ইন্টেস্টাইন থেকে। তাহলে আচ্ছা, যখন এটা উপরের দিকে চলে যাচ্ছে, এই যে ফার্দার ডেভেলপমেন্ট ইন্টারমিংল্যান্ড উপরের দিকে সেপ্টাম ট্রান্সভার্সের দিকে, ওইটা কি করতেছে? মানে মিশে গিয়ে বিটিলিন এবং আম্বিলিকাল ভেনের সাথে কি তৈরি করতেছে? এই যে মিশে যাচ্ছে। এটা আস্তে আস্তে লিভার বার্ড বা লিভার সেলগুলো প্রলিফারেট হবে। তার দুই সাইডে ছিল বিটিলিন এন্ড আম্বিলিকাল ভেন, এই দুইটা বিটিলিন এবং আম্বিলিকাল ভেন দুই সাইডে ছিল, রাইট এন্ড লেফটে ছিল। ওকে, তো র্যাপিডলি গ্রোইং এর জন্য লিভার ও তার সাথে মিশে যাবে। মিশে গেলে লিভারের ভিতরে যেই পোর্শনটুকু থাকবে বিটিলিন এবং আম্বিলিকাল ভেন, ওরা কি করবে? হেপাটিক
সাইনোসয়েড ফর্ম করবে। ওকে, লিভারের সাইনোসয়েড, হেপাটিক সাইনোসয়েড। তোমরা এটা পড়ছো কিনা আমি জানি না, হেপাটিক লোবিউল, পোর্টাল লোবিউল, হ্যাঁ এগুলো পড়ছো? না স্যার। না স্যার। আচ্ছা, ওগুলো পড়লে কিছু ড্রেনেজ আছে, মানে লিভারের ভিতরে বাইল ড্রেন করে একদিকে, ভেনাস ড্রেনেজ একদিকে, আর্টারি আরেকদিকে, ওগুলোর উপর সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিপেটাল। হ্যাঁ মানে ওগুলা তুমি অ্যাকচুয়ালি এটা হিস্টোলজিতে সুন্দর করে বলা হয়, হ্যাঁ ভিতরে। আচ্ছা, তারপর মানে লিভারের ভিতরে যে ভেনাস সিস্টেমটা থাকে ওটাকে আমরা হেপাটিক সাইনোসয়েড বলি। ওকে, পরে এই সাইনোসয়েড গুলো মিললে সেন্ট্রাল ভেনে যায়। এই সেন্ট্রাল ভেন গুলো একত্রে মিলে কি তৈরি হয়? হেপাটিক ভেন। এবার আমাকে বলো হেপাটিক ভেন কোথায় ওপেন করে? আইভিসিতে। কোথায়? আইভিসি, ইনফেরিয়র ভেনা কাভা। আইভিসি, আইভিসি ইনফিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে এটা হয়। তাহলে এই ভিটিলিন এবং আম্বিলিকাল ভেন এরা ইন্টারমিংলেন্ট উইথ দ্য লিভার কর্ডস বা লিভার প্যারেনকাইমা বা লিভার এপিথেলিয়াম যাই বলো, মিলে কি হচ্ছে আমাদের হেপাটিক সাইনোসয়েড। ওকে, সো লিভার প্যারেনকাইমা এগুলো সব কর্ড ডিফারেন্সিয়েট টু দ্য প্যারেনকাইমা, মানে লিভার সেলটা হেপাটিক বার্থ থেকে হইলো, কিন্তু রেস্ট অফ দ্য থিং হেমোপয়েটিক সেল, হ্যাঁ কুফার সেল বলে, অনেকে কাফার সেল বলে, যাই বলো, কানেকটিভ টিস্যু, এগুলো সব কোথা থেকে আসবে? মেজোডাম। মেজোডাম আমাদের এখানে কোনটা ছিল? সেপ্টাম ট্রান্সভার্সাম। সেপ্টাম ট্রান্সভার্সাম। তাহলে আমাদের লিভার প্যারেনকাইমা, প্যারেনকাইমা মানে কি? হেপাটোসাইট, যেটা আমাদের মেন ফাংশন করে, গ্ল্যান্ডুলার ফাংশন করে, হ্যাঁ ওইটা আসতেছে লিভার কর্ড থেকে বা লিভার বার্থ থেকে বা লিভার প্রাইমোডিয়াম থেকে, যাই বলো, ওইটা থেকে। আর রেস্ট অফ দ্য থিংস আসতেছে হচ্ছিল সেপ্টাম ট্রান্সভার্সাম, দ্যাট ইজ দ্য মেজোডার্মাল ডেরিভেটিভস। ওকে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই। স্যার আমরা তো জানি যে স্যার রাইট আম্বিলিকাল ভেনটা ডিসঅ্যাপিয়ার করে, আর স্যার লেফট আম্বিলিকাল ভেনটা স্যার এখানে কন্ট্রিবিউশন দিচ্ছে হেপাটিক সাইনোসয়েড ফর্ম করতে। তাহলে স্যার যে ডাক্টাস ভেনোসাসটা তৈরি হয় স্যার, সেটা কি এই কন্ট্রিবিউশন দেওয়ার মাধ্যমে স্যার কিছু ক্যাপিলারিস ফর্ম করে সেগুলো পরে আবার হচ্ছে কি আপনার কনভার্ট করে ডাক্টাস ভেনোসাস তৈরি করে লেফট আম্বিলিকাল ভেন থেকে? লেফট আম্বিলিকাল ভেনের রেমনেন্ট যেটুক থেকে যায় ওইটাই তোমার ডাক্টাস ভেনোসাস ফর্ম করতেছে, আর রাইটটা তো তোমার টোটালি ডিসঅ্যাপিয়ার করে যায়। যেরকম আমাদের রেক্টোপেরিটোনিয়াল অর্গানের ক্ষেত্রে ডর্সাল মেজোগেস্টাম অনেক জায়গায় টোটালি ডিসঅ্যাপিয়ার করে যায়, ওর কোনো অস্তিত্বই থাকে না। ঠিক আছে, এটা ছিল তোমার কোশ্চেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারো। আচ্ছা, লেসার ওমেন্টাম এবং ফেলসিফার্ম লিগামেন্ট এটা কিভাবে ফর্ম করতেছে? এটা দেখো, লিভার বারটা ডেভেলপ করতেছে, আমরা বলছিলাম ভেন্ট্রাল মেজোগেস্টাম। সো ইট ডিভাইড দ্য ভেন্ট্রাল মেজোগেস্টাম ইনটু টু পোরশন, একটা ছিল এন্টেরিয়র আর একটা হলো পোস্টেরিয়র পোরশন। হ্যাঁ, এন্টেরিয়র পোরশনটা হচ্ছে ইন বিটুইন দ্য লিভার এন্ড দ্য এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এটা কি ফর্ম করতেছে আমাদের? ফেলসিফার্ম লিগামেন্ট ফর্ম করতেছে। আর বিটুইন দ্য লিভার এন্ড দ্য লেসার কার্ভেচার অফ দ্য স্টোমাক বা স্টোমাক, এই জায়গাটাকে আমাদের কি ফর্ম করতেছে? এই ফোল্ডটা লেজার ওমেন্টাম। লেজার ওমেন্টাম, গুড। হ্যাঁ, এতটুকু আমাদের বুঝলেই হবে এই জায়গাটায়। হ্যাঁ, এখন দেখো উপরে লিভারটা তো এই যে সেপ্টাম ট্রান্সভার্সাম কিন্তু ডায়াফ্রাম ফর্ম করে, ঠিক না? দি ডায়াফ্রাম, এটা কথাটা, হ্যাঁ দি ডায়াফ্রাম ফর্ম করতেছে। আবার লিভারের বারটা বা লিভার প্রাইমোডিয়ামটা কিন্তু সেপ্টাম ট্রান্সভার্সামের সাথে মিলে গেছে, ইন্টারমিংলেন্ট হয়ে গেছে। লেটার অন দে সেপারেট, হ্যাঁ তারা সেপারেট হয়ে যায়, কিন্তু একটা জায়গায় তারা সেপারেট হয় না, ক্রেনিয়াল পোরশনে। ওই জায়গাটাতে সেপ্টাম ট্রান্সভার্সামটা ঠিক থাকে, যেটা সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম তৈরি করে। ওকে, এবং এই জায়গাটার মধ্যে দিস এরিয়া নেভার কাভার্ড বাই দ্য পেরিটোনিয়াম। লিভারের যে অংশটা সেপ্টাম ট্রান্সভার্সামের সাথে কানেকশন থাকে, এটা নেভার কখনো পেরিটোনিয়াম কাভার। এটাকে আমরা কি বলি? দি বেয়ার এরিয়া অফ দ্য লিভার। দি বেয়ার এরিয়া অফ দ্য লিভার। ওকে, বেয়ার এরিয়াটা জিজ্ঞেস করে এটা বেয়ার এরিয়া কেন? হ্যাঁ, লিভারের তোমার এটা বিসারাটা দিয়ে বলে যে কোনটা কোন কোন জায়গায় পেরিটোনিয়াম নাই, কেন নাই। আচ্ছা, দি বেয়ার এরিয়াটা কেন? তখন তোমার এই ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে। এই জন্য তো
এটা কিছু কিছু আমরা বলছি যে 10% দ্য টোটাল বডি ওয়েট, হ্যাঁ, লিভারটা প্রথমে থাকে পরে ছোট হয়ে যায়, এটা আমাদের দরকার নাই এই স্লাইডটা। এন্ট্রেন্স অফ দ্য বাইল ডাক্ট, দেখো আমরা কিন্তু ভেন্ট্রাল পোর্শন থেকে এটা বের হইছে লিভার বাটটা বা লিভার বা হেপাটিক বাটটা, ডিউ টু দ্য রোটেশন অফ দ্য ডিউডেনাম। ডিউডেনাম তো রোটেট করে না, স্টোমাকের রোটেশনের কারণে ডিউডেনামে তার পজিশন চেঞ্জ করে এন্ড টেক দ্য সি শেপড। এই কারণে বাইল ডাক্টে কি হয়ে যায়, পিছনের দিকে চলে যায়। হ্যাঁ, স্টোমাক রোটেট করে, স্টোমাক রোটেট করলে ডিউডেনামের কিছু অংশ রোটেট করে। এই যে দেখো রোটেট করতেছে, বাইল ডাক্টটা প্রথমে সামনের দিকে ছিল, পরে পোস্টেরিয়র মিডিয়াল পোর্শনে চলে যায়। আর এটা ডিউডেনামটা সি শেপ কেন হয় বলতে পারবা? এটা তো স্টেট মিডল্যান্ড বরাবর স্টেট থাকলে পারতো না। ও তো স্টোমাকের মতো ফিজিফর্ম ডাইলিটেশন হয় না, হয়নি তো, ও তো টিউবলাইক স্ট্রাকচারে। longitudinal ওই যে প্যানক্রিয়াস বলতেছিল ডিউ টু দ্য গ্রোথ অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। হেড অফ দ্য প্যানক্রিয়াস এটাকে পুশ করে। প্যানক্রিয়াস বাট এখন আমরা বলবো না হেড অফ দ্য প্যানক্রিয়াসের জন্য। হেড অফ দ্য প্যানক্রিয়াসটা অনেক বড় হয়, ঠিক না? মানে অনেক, মানে কি, মানে প্যানক্রিয়াস অন্যান্য অংশের তুলনায় বড় হয়, এবং কনকেভিটি অফ দ্য ডিউডেনাম হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যাকোমোডেট। হ্যাঁ, এই জন্য এন্ট্রান্স অফ দ্য বাইল ডাক্টটা পোস্টেরিয়র মিডিয়ালি কেন যায়, দুইটা কারণ, এবং এই কি বলে একটি কারণ, এটা হচ্ছে আমরা ডিউ টু দ্য রোটেশন অফ স্টোমাক the duodenum also rotate. For this reason, the opening also placed posterior medially. Okay. In a nutshell, তুমি যদি লিভার টিস্যু দেখো, হ্যাঁ, প্যারেনকাইমাটা কোথা থেকে ডেভেলপ করলো? এন্ডোডার্ম। লাং বার্ড না তো, হেপাটিক বার্ড। হ্যাঁ, প্যারেনকাইমা লিভার, হ্যাঁ, এন্ডোডার্ম। আর ফাইবার সিস্টেমাটা কোথায় থেকে ডেভেলপ করতেছে? মেজেনকাইম অফ দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। ফাইবার সিস্টেমা কি, আমরা যে হেমোপেটিক সেল বলছি, তারপর কাফাস সেল বলছি, হ্যাঁ, কানেক্টিভিটি, হ্যাঁ, এই সবগুলো ছিল সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। আর সাইনোসয়েডটা ডেভেলপ করতেছে কোথায় থেকে? সরি, ভাইটেলিন ভেইন এন্ড আম্বিলিকাল ভেইন উইদিন দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। ওই পোর্শনটুকু, যে পোর্শনটুকু সেপ্টাম ট্রান্সভার্সামে ছিল। ইন এ নাটশেল এতটুকু ছিল লিভারের আর অ্যাবনরমালিটি গুলা তো অনেক কিছু হইতে পারে, অনেক কিছু লিখছে, ডুপ্লিকেশন, এক্সট্রাহেপাটিক biliary atresia, ইন্ট্রাহেপাটিক biliary duct atresia। atresia মানে বুঝো? স্যার লুমেনটা ফর্ম হয়নি, লুমেনটা লুমেনটা থাকবে না, লুমেনটা বড় অক্লুশন হয়ে যাবে। কোনটা বেশি খারাপ হইতে পারে বলতো, এক্সট্রাহেপাটিক না ইন্ট্রাহেপাটিক? এক্সট্রাহেপাটিক না, এক্সট্রাহেপাটিক দেখো এটা তো বাইরে সার্জিক্যালি কারেক্টেবল, বুঝছো? ইন্ট্রাহেপাটিক লিভারের ভিতরে, হ্যাঁ, এবং হাইপোপ্লাসিয়া মানে সে ভালো ডেভেলপ করে না, ঠিক আছে? এটা একটু দেখো লিভারের রিডালস লোব, এটা বলে আমি শেষ করে দিব। আমি যেহেতু 12টা বেজে গেছে, তোমাদের কি আজকে ক্লাস আছে স্যার? জি স্যার। আচ্ছা, এটা বলে এই পেজটা বলে ছেড়ে দেবো, শেষ করবো না। মানে অনেক সময় রিডালস লোবটা কি, রিডালস লোবটা হচ্ছিল অনেক, মানে এটা একটা কনজিনেটাল অ্যানোমালি, রাইট অফ দ্য লিভার নিচের দিকে কর্ডালি এলংগেট করে। হ্যাঁ, এটাকে বলতেছে একটা রিডালস লোব, অনেকটা টাং শেপড। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল লিভার প্যারেনকাইমা টিস্যু কন্টেইন করে, নর্মাল। এটা একটা কনজিনিটাল অ্যানোমালি বা অ্যানাটমিক্যাল ভেরিয়েন্ট। এটা সমস্যা হচ্ছে কি, এটা মিস আইডেন্টিফিকেশন করে, মনে করে যেটা একটা টিউমার হয়েছে লিভারের, হ্যাঁ, মিস আইডেন্টিফিকেশন বা প্যাথোলজিক্যাল অ্যাবনরমাল মাস হিসাবে অনেক সময় সার্জন বা ডক্টররা চিন্তা করে। আল্ট্রাসাউন্ডে পাইলো, পাই বলে যে আরে লিভারে তো আপনি এখানে বড়, নিচে তো রাইট লোবে একটা মাস আছে, তো ওইটা হ্যাপাটোমা বা হ্যাপাটিক কার্সিনোমা এইভাবে ডায়াগনোস করে। সো মিসলিডিং হইতে পারে এটা, এই জন্য তোমাদের
লিডার স্টোভটা জানতে হবে। লিডার স্টোভ এ টাং লাইক, হ্যাঁ, ইনফিরিয়র প্রজেকশন অফ দ্য রাইট লোব অফ দ্য লিভার বিয়ন্ড দ্য লেভেল অফ দ্য কোস্টাল কার্টিলেজ। ওকে ওকে, থ্যাংক ইউ অল। অল্প একটু বাকি আছে, সামনের দিন বলবো, যেহেতু তোমাদের সময় শেষ, আমি আর যাবো না। ওকে, এনি কোশ্চেন রিগার্ডিং দিস আপ টু দিস? স্যার হ্যাঁ, অবশ্যই বলো। স্যার যে গতদিন যে পরীক্ষাটা হয়েছিল স্যার, অনেকেই তো পার্টিসিপেট করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে, তাদের কি হবে স্যার? কিচ্ছু হবে না, এখন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি প্রতি শনি বা রবিবারে একটা করে পরীক্ষা নিব, ওগুলো তো ওভারকাম করবে। সুজাতা, এমসিকিউ Sir, বলো। তো পরীক্ষা কেমনে দিব স্যার? বলো বলো। sir, actually last exams MCQ, most of them are not able to attend. So how we pass? You will pass by overcoming the coming obstacle. What are the obstacle? This is the simple MCQ test in Google form. You participate, raise your grading, then you will be able to overcome. Okay. Sir, like we have to give again this test, but when? Forget it. It will be later on. Yeah, we have not yet decided about that. So look forward. Okay. Okay, sir, thank you. হ্যাঁ, আর এত পরীক্ষা কে বললা? এটা একদম সিম্পল, গুগল ফর্মে একদম সিম্পল পরীক্ষা। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার।